সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল। হেলাল ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি সমসাময়িক বিষয়ের উপরে। আজ আমাদের হাতে অনেকগুলো খবর আছে। হেলাল ভাই, নিশ্চয়ই আপনারও চোখে পড়েছে আজকে সকালবেলা সাবেক বিচারপতি, যিনি বেশ আলোচিত এবং সমালোচিত খায়রুল হক, তাকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে এবং ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এই খায়রুল হকের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ আছে। তিনি প্রধান বিচারপতি থাকাকালীন সময়ে ত্রাণ তহবিলের টাকা দিয়ে নিজের চিকিৎসা করেছিলেন, এটা নিয়ে এক ধরনের সমালোচনা আছে। এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি তিনি বাতিল করেছিলেন এক রায়ে, এবং এই রায়ের ফলে কিন্তু রাজনৈতিক সংঘাত বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর আরেকটি বিষয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক যে সেটি নন বলে উনি একটি রায় দিয়েছিলেন, এবং একাধিক বিচারপতি যোগ্যতা না থাকবার পরেও তিনি শপথ পড়িয়েছিলেন একাধিক বিচারপতিকে, এবং আগাম জামিন দেওয়ার যে আইন ছিল সেই এখতিয়ারও কেড়ে নেওয়া হয়েছিল বিচারপতিদের কাছ থেকে। এবং আরেকটি বিষয়, যেটি বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যে বাড়ি, ক্যান্টনমেন্টের বাড়ি, সেই বাড়ি থেকেও কিন্তু উচ্ছেদের আদেশ এই খায়রুল হক দিয়েছিলেন। এই একটি বিষয়। এরপরে আরেকটি বিষয় আছে, এখনও 5 জন নিখোঁজ। মাইলস্টোন স্কুলে যে বিমান বিধ্বস্ত হয়ে শিশুরা মারা গেছে, শিক্ষার্থীরা, তাদের মধ্যে এখনও 5 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বজনরা এখনও অনেক আহত শিশুদেরকে নিয়ে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। আমরা নিশ্চয়ই এই অনুষ্ঠানের মাধ্যমে এই শিশুদের আরোগ্য কামনা করি এবং পরিবারগুলো যেন এই শোক সইতে পারে, নিহত পরিবারের সদস্যরা, সেটি একটি বিষয়। আরেকটি আছে, অনেক অভিভাবক এবং শিশুরা ট্রমায় চলে গেছেন। অনেক শিশুরাই স্বাভাবিকভাবে কথা বলছেন না, বা যদি তাদেরকে বা মহান স্রষ্টা যদি তাদের সহায় হন, নিশ্চয়ই তারা সুস্থ হয়ে ফিরবেন, কিন্তু তাদের স্বাভাবিক জীবনে ফেরা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে। আরেকটি খবর আমাদের হাতে আছে, সেটি হচ্ছে যে সাম্প্রতিক সময় রাজনৈতিক মাঠেও বেশ অস্থিরতা দেখা দিয়েছে। এর পিছনে আওয়ামী লীগের এক ধরনের ইন্ধন রয়েছে বলে যারা রাজনীতি নিয়ে কথা বলেন, চিন্তাভাবনা করেন, তাদের অভিমত এটি। এবং গতকালকে দৈনিক প্রথম আলোতে একটি গোলটেবিল বৈঠক হয়েছে। সেই জায়গায় ফরহাদ মজহার, আনু মোহাম্মদ, তোফায়েল আহমেদ এবং আরও বেশ কিছু যারা চিন্তক রয়েছেন, তারা মন্তব্য করেছেন যে সরকারের ভেতরে আরেকটি সরকার রয়েছে। এই মন্তব্যটি নিয়েও আমরা একটু আলোচনা করব। শুরু করতে চাচ্ছি খায়রুল হকের গ্রেপ্তার প্রসঙ্গ নিয়ে। হেলাল ভাই, আসসালামু আলাইকুম। বহুদিন পরে আপনার টেলিভিশনে যুক্ত হলাম এই টক শোতে। আমার এই কথাগুলো শুনতে শুনতে সুরঞ্জিত সেনগুপ্তের কথা মনে পড়ে গেল। এই ফ্যাসিবাদ সরকারেরই একজন মন্ত্রী ছিল, তাকে শেখ হাসিনা কালো বিড়াল উপাধি দিয়েছিল। 1982 সালের 24শে মার্চ যখন বিচারপতি আমাদের বিএনপির যে ভাইস চেয়ারম্যান ছিল, বিচারপতি, বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল বিচারপতি সাত্তারের কাছ থেকে যখন ক্ষমতা কেড়ে নিল এরশাদ, তখন সঞ্জিত সেনগুপ্ত বলেছিল যে বাংলাদেশে 3 জন পতি আছে অসাধারণ ক্ষমতাধর। একজন হলো বিচারপতি, একজন হলো সেনাপতি, আর একজন হলো রাষ্ট্রপতি। তা এখানে তো বিচারপতিরা হলো এই রাষ্ট্রপতি, সেনাপতি, বিচারপতি, 3 জনের মধ্যে বিচারপতিদের মর্যাদা কিন্তু শুধু ইহকালে না, পরকালেও কিন্তু একটা বিরাট মর্যাদাপূর্ণ অবস্থান তাদের রয়েছে। আল্লাহ নিজে বলছেন যে আমি আহকামুল হাকিমিন, সমস্ত বিচারপতির বিচারক হলো আমি। অর্থাৎ যে বিচারকদের বিচারক আল্লাহ, আর এই সমস্ত বিচারকদের তারই কতটা গুরুত্ব ইহকাল এবং পরকালে, অর্থাৎ মানুষের কাছে।
কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের দেশে বিভিন্ন বিচারপতি বিভিন্ন সময় বিভিন্ন রকম অপকর্ম, অপতৎপরতা এবং মানে অযৌক্তিক কিছু কাজ করে আমাদের সমাজ, সংসার, রাষ্ট্রকে উলট পালট করে দিয়েছে। আমি পূর্বের ইতিহাস থেকে সবার আমলনামা বলতে চাচ্ছি না, ABM খায়রুল হকের আমলনামা আপনি কিছুটা বলেছেন, অনেকগুলো বলেছেন, কিন্তু দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে বাংলাদেশে আজকে যে একটা রাজনৈতিকভাবে বাংলাদেশ যে বিরাজনীতিকরণের দিকে চলে যাচ্ছে, একটা ইন্ডিয়ান হেজিমনি স্টেটে পরিণত হচ্ছে, একটা ইন্ডিয়ান ক্লায়েন্ট স্টেটে পরিণত হচ্ছে, এবং আমাদের রাজনীতিবিদদের মধ্যে আপনার একদম আপনার রক্তের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে। এই বিচারপতি খায়রুল হক যখন ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অনেক আন্দোলন, সংগ্রাম, রাজনৈতিক ডিসকোর্সের পরে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিল। সেই ব্যবস্থাটা উনি, যেখানে অ্যামিকাস কিউরি যারা ছিল তাদের অধিকাংশ অ্যামিকাস কিউরি কিন্তু এই বাতিলের বিপক্ষে ছিল। অতএব কারো বক্তব্যকে তোয়াক্কা না করে সে একক সিদ্ধান্ত বলে, তিনি বিচারপতি পারে একক সিদ্ধান্ত বলে, কিন্তু অ্যামিকাস কিউরিরা কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছিল, তারপরেও বাতিল করে দিল। এবং তিনি আরেকটা কাজ করেছিল হাস্যকর, সেটা হলো যে মুন সিনেমা হলের মালিকানা প্রতিষ্ঠা করতে গিয়ে, মুন সিনেমা হলের মালিকানা প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি পঞ্চম সংশোধনী, অর্থাৎ যে সংশোধনীর মাধ্যমে আমরা সংবিধানের আপনার মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি বিশ্বাস, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এগুলো পেয়েছিলাম। তারপরে এর আগের আমলের যে সমস্ত 75 থেকে 79 সাল পর্যন্ত যে সমস্ত কাজ হয়েছে, সবকিছুর একটা বৈধতার একটা ব্যাপার ছিল। উনি পঞ্চম সংশোধনী বাতিল করে দিল। মুন সিনেমা হলের সম্পত্তির অধিকার নিয়ে পঞ্চম সংশোধনী, চিন্তা করেন, একটা দেওয়ানি মামলাকে রাজনৈতিক মামলায় রূপান্তরিত করেছিল। হাস্যকর না এগুলো? এবং রাজনৈতিক মামলা না, রাজনৈতিক মোড়ই তো ঘুরিয়ে দিল, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আর কি, কিন্তু একটা দেওয়ানি মামলাকে, সিভিল ম্যাটারকে একটা এরকম তিনি ঘটেছেন। এখন এই জন্য বলছি যে বাংলাদেশের বিচারপতিদেরকে সম্মান দিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত অনেক কথা বলে গেছেন, যাক ওই প্রসঙ্গে থাকছি না। এখন হলো যে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করলো, এইটা পেছনে একটা থিওরি আছে, চুজ অ্যান্ড পিক। কোন ঘটনাকে চুজ করছি, চুজ করে সেটাকে আবার পিক করছি। এই চুজ অ্যান্ড পিক থিওরিতে আমি দেখলাম যে বাংলাদেশের সংবাদ মাধ্যম, তারপরে রাজনৈতিক মহল, তারপরে সরকারের ভিতর, সরকার একটা কথা বলছেন না, তাদের একটি অংশ, এরা কোন ঘটনাকে সামনে আনতে হবে, আনলে বাংলাদেশের নির্বাচনের যে পরিবেশ তৈরি হয়েছিল, বিশেষ করে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকের ফলে যে রাজনৈতিক নিশ্চয়তা শুরু হয়েছিল, এবং ডক্টর ইউনূস যখন বলল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যে আপনাদের ল এনফোর্সিং এজেন্সি নির্বাচনের জন্য প্রস্তুত হন, তখন আমি প্রশ্ন করেছিলাম নির্বাচন কমিশনকে যে কথাটা বলার দরকার সেটা ল এনফোর্সিং এজেন্সিকে বলছে, তার মানে কি তিনি বোঝাতে চাচ্ছে যে, বা যেটা আসলেই সত্য, যে বাংলাদেশের ল এনফোর্সিং বা ল অ্যান্ড অর্ডার অবস্থা এত খারাপ যে এইটাকে আগে ঠিক করতে হবে। এটা আপনাকে আমি একটা ফুটনোট হিসেবে বলে রাখছি। সুতরাং ওই যে চুজ অ্যান্ড পিক, কোন ঘটনাকে চুজ করতে হবে, দেখেন পুরনো ঢাকায় একটা ব্যবসায়িক হত্যাকাণ্ড, ব্যবসায়িক হত্যাকাণ্ড না, সেই ব্যবসায়িক হত্যাকাণ্ড, তো এটা রাজনৈতিক হত্যাকাণ্ড না। ব্যবসায়ী যিনি মারা গেলেন বলা হচ্ছে তিনি বিএনপির কর্মী, তাহলে মার খেলো কে? বিএনপি। এখন যারা মারলো তাদেরকে বলা হচ্ছে বিএনপির কর্মী। এখন বিএনপি
বলছে, এই ঘটনাকে স্বীকার করছে, ঠিক আছে উভয় পক্ষ যদি আমাদের কর্মী হয়, তাহলে যেই লোকটা প্রাণঘাতী আঘাত দিল, সেই বড় পাথরটা ছুঁড়ে, সেই লোকটাকে এখনো আইডেন্টিফাই, গ্রেফতার করা বা মামলার আসামিও করা হলো না কেন? মূল ভিডিও যে লোকটা বড় পাথর নিয়ে আঘাতটা করলো এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করলেই কিন্তু দেখলেই বোঝা যায় যে এইরকম একটা ঘটনা ঘটানো হবে এবং ভিডিওটা করা হবে। ভিডিওটা দেখেন সমস্ত অ্যাঙ্গেল থেকে করা হচ্ছে, খুব মনে হচ্ছে যে ঘটনাটাই পূর্ব পরিকল্পিত। সেজন্য বলছি পুরনো ঢাকার ঘটনাটা পূর্ব পরিকল্পিত এবং ব্যবসায়িক একটা ঘটনা, সেটাকে পূর্ব পরিকল্পিত এই জন্য বলছে তাকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসাবে চালাচ্ছে। আর ভিডিওটার করার ধরন ধারণ দেখে যে এইরকম ঘটনা ঘটবে এবং এই নৃশংসতাকে মানুষের সামনে তুলে ধরা হবে। বিএনপি কিন্তু কখনো বলিনি যে এদেরকে গ্রেপ্তার করবেন না, বরং বিএনপি এদেরকে গ্রেপ্তার করার জন্য বারবার বলছে এবং বলছে যে এদেরকে শুধু আজীবন তো আমরা বহিষ্কার করছি, এটা তো দলীয় ভাবে, এবং বলছি যে আপনি গ্রেপ্তার করেন, কিন্তু রহস্যজনক ভাবে পুলিশ সেই নির্দিষ্ট ব্যক্তিকে রহস্য করতে পারছে না। এই জন্য এবং আজকের যখন আমরা আলোচনা করছি সেই ঘটনাটি কিন্তু আলোচনার বাইরেও চলে গেছে। হ্যাঁ, এইবার দেখেন ওই যে এখন ওইটাকে চুজ করছিল, তখন কি জন্য ডক্টর ইউনূস তখন বলছিল ল এনফোর্সিং এজেন্সিসকে তোমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নাও। সাথে সাথে ওইটা ঘটনা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা দুর্বল এবং এখানে ভিকটিম বানাতে হবে বিএনপিকে, এবং বিএনপি নেতা নেত্রীর নামেও অনেক কথা বলবো। আপনার এই বক্তব্যের মাধ্যমে আসলে আপনি তাহলে সন্দেহের তীর আপনি কোন দিকে রাখছেন? এইটা চুজ অ্যান্ড পিকটাকে শেষ করি। চুজটা একটা ঘটনা ঘটলো, ঠিক দেখবেন একই সময় খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএনপির একজন সাবেক যুবদল নেতাকে রকেটলো 9টা গুলি করা হলো, গুলি করে রক কেটে মারা হলো। এই রক কাটা পার্টিকে তো আমরা সবাই চিনি, কারা রক কাটে, কারা এই রক কাটা পার্টি সবাই জানি। এই ঘটনাকে চুজ করা হলো না। এবার কুমিল্লায় এটা আমি বলতে গেছি, কুমিল্লার ইমাম খুতবা দেওয়ার পরে একজন মুসল্লির খুতবা পছন্দ তাকে মেরে ফেলতে হবে। আপনার আসিফ মাহমুদের এলাকায় এক পরিবারের 3 জনকে পুড়িয়ে মারা হলো, সেটাকেও চুজ করা হলো না, তাই পিক করাও হলো না। কিন্তু এইটাকে চুজ করে, আমি বলছি সবগুলো নৃশংস নির্মম ঘটনা, পুরনো ঢাকাটা তো আরো নির্মম, কিন্তু এইটাকে আপনি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে যখন প্রচার করলেন এবং বিএনপিকে ভিকটিম বানিয়ে বিএনপির শীর্ষ নেতাকে নিয়ে বাজে কথা বলা শুরু করলেন, তখন তো আমাদের বুঝতে বাকি থাকে না যে দেখেন এতগুলো ঘটনার মধ্যে আপনি ওইটাকে চুজ করে ওইটাকে রাজনীতিকরণ করলেন, তাই না? বলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশে বসেছিল, তারাও ভিডিও তো দেখা গেছে। আবার দেখেন আপনি এইবার আছেন মাইলস্টোন নিয়ে। মাইলস্টোনের এই ঘটনাটাকে আপনি কি বলবেন? অ্যাক্সিডেন্ট বলবেন? অ্যাক্সিডেন্ট তো অবশ্যই, কিন্তু এর কি ব্যাখ্যা বিশ্লেষণ হবে না? আপনার এটা ব্যাখ্যা বিশ্লেষণ হবে না? আমার ব্যাখ্যা হলো যে প্রথমে হলো রাষ্ট্রের ব্যর্থতা, প্রথমত রাষ্ট্রীয় ব্যর্থতা। কারণ আমাদের এই বিমান বাহিনীতে এবং আমাদের এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই ক্রয় সংক্রান্ত অনেক নিউজ আমরা পাই যে পুরনো বিমান ক্রয়, 1 কোটি টাকার বিমান 200 কোটি টাকা দিয়ে ক্রয়, তারপরে এর মেনটেন্যান্সের অভাব। এটা তো আজকে না, তো গত দীর্ঘদিন ধরে এই জায়গাটা অব্যবস্থাপনা চলছে, বিমান ক্রয়ে, বিমানের মেনটেন্যান্সে। এরপরে আছে পাইলটদের প্রশিক্ষণে প্রচন্ড ঘাটতি। নিশ্চয়ই আমাদের প্রশিক্ষণ যে সেন্টারগুলো আছে সেখানেও দক্ষ প্রশিক্ষকদের অভাব আছে। আবার শুনেছি যে, আমি জানি না এটা সত্য কিনা, যে ওখানে যারা প্রশিক্ষণ দেয় তারা নাকি আমাদের দেশের নাগরিক না। এখন আমাদের দেশের পরিবর্তনকে যেই দেশ ভারত ভালোভাবে নেয়নি, তারাই নাকি ওখানে প্রশিক্ষণ দেয়। তারপরে আছে হলো, আপনি দেখেন এইটা রাষ্ট্রীয় ফেদার, এই জন্য বলছি। থার্ড হলো যে আপনি
জনবহুল এলাকায় সবচেয়ে পপুলেটেড সিটি across the world, Dhaka is the second largest. Do you know that? Dhaka is the second largest. পার বর্গ কিলোমিটারে 40-এর উপরে, 1000-এর উপরে লোক বসবাস করে। আমাদের থেকে বেশি হলো ম্যানিলা শহরে, তারা আমাদের তাদেরও 40-এর বেশি, 40,000-এর বেশি লোক বসবাস করে, সামান্য বেশি। আমি সেকেন্ড লার্জেস্ট। এইরকম একটা পপুলেটেড কান্ট্রি, এরকম ডেন্স পপুলেটেড কান্ট্রিতে আপনি এর ভিতরে এয়ারপোর্টের প্রশিক্ষণ কেন্দ্র রাখবেন? ইভেন এয়ারপোর্টেই তো এখন সমস্যা, তাই না? ঢাকা সিটিতে এখন এয়ারপোর্টে তো একটা প্লেন টেক অফ করার সময় বা ল্যান্ড করার সময় দুর্ঘটনা ঘটতেই পারে, তখন তো আশেপাশে লোকালয় থাকে, তাহলে কি হবে, তাই না? যে প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিমানটা উড়িয়ে আপনার চলে গেল মাইলস্টোনের উপরে। এখন এটা তো অ্যাক্সিডেন্ট, কিন্তু এর পেছনের কারণ হলো যে আমাদের এই যে পুরনো বিমান ক্রয়, কিন্তু মেইনটেনেন্স, আর একটা হলো যে প্রশিক্ষণের অভাব। এইবার হলো যে এই ঘটনার ম্যানেজমেন্ট নিয়ে এই জায়গায় আমি একটু আপনার সাথে যোগ করতে চাই। সেটি হচ্ছে যে আসলে আপনি তো নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটি ফ্লাইট, সেটি সামরিক হোক বা যাত্রীবাহী হোক, আন্তর্জাতিক নিয়ম কিছু নীতিমালা আছে। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ফিটনেস সার্টিফিকেট, ফ্লাইং সার্টিফিকেট, সেটি নিতে হয় প্রত্যেকবার উড্ডয়নের আগে। তো এই ফ্লাইটটিও নিশ্চয়ই সেই সার্টিফিকেট নিয়েছিল, সেই ক্লিয়ারেন্স নিয়েছিল, এবং এই বিমানটির কিন্তু ওই ধরনের কোনো ত্রুটি নেই। এবং আমরা এর আগেও কথা বলেছি, যারা এই প্রতিরক্ষা বাহিনীর উচ্চপদস্থ নানান জায়গায় কাজ করেছেন বা এখন সাবেক, ওনারা বলেছেন এই একই বিমান, আমাদের এটি মানে যেই মডেলের বিমান, এই সেম বিমান কিন্তু চায়না এখনো ব্যবহার করছে। সেক্ষেত্রে এটি আসলে ওইভাবে কোনো ত্রুটি ছিল না। না, যদি আপনি বলেন যে ডেলিভারিটলি কেউ করছে, এখন পাইলট তো তারই পাইলটকে তো না, তিনি তো প্রশিক্ষণার্থী ছিলেন। এই পাইলট তো প্রশিক্ষণ নিচ্ছিলেন। ওইটা আমি বললাম যে প্রশিক্ষণ দিচ্ছে তো 4 জন ইন্ডিয়ান প্রশিক্ষক। আমি তো বললাম, এটা কি আপনার কাছে একেবারে টু দি পয়েন্ট? না, আমি নিউজে পাইছি। এখন এই নিউজ তো আপনার সোশ্যাল মিডিয়া বলেন, মেইন মিডিয়া বলেন, তাদের গ্রহণযোগ্যতা কতটুকু আমি জানি না। জি, পড়তে বল। এখন এটাকে যদি বলেন যে নানান জায়গা থেকে বলেন যে সেই আপনার টুইন টাওয়ারের মতো, টুইন টাওয়ার পরিকল্পনা করে প্ল্যান করে এটা করা হয়েছে, এরকম একটা যদি বলেন, বলতেই পারেন। কিন্তু আমি মনে করি যে রাষ্ট্রের ফেইলার এইখানে, যে রাষ্ট্র বিমান মেইনটেনেন্স করা, যথেষ্ট প্রশিক্ষণের অভাব এবং পুরনো বিমান, এবং এই প্রশিক্ষণ কেন্দ্রটা এই জনবহুল এলাকায় রাখা, এগুলো রাষ্ট্রীয় ফেলার। এখন আমার বক্তব্য যেটা ম্যানেজমেন্টে আমি প্রথম আঙ্গুল তুলব যে সমস্ত ছাত্ররা বলছেন যে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আমি বুঝলাম না, ওইখানে আপনার দুর্ঘটনা ঘটলো মাইলস্টোনে, প্রতিরক্ষা মন্ত্রণালয় হলো এই এইগুলোর দায়িত্বে, এবং এই ভবনের দায়িত্ব হচ্ছে রাজুক। এবং ওইখানে যে বিশৃঙ্খলা তৈরি হলো, পরে লোকজনকে মারাও হয়েছে, ছাত্রদেরকে যে রক্ত দেওয়া নিয়ে আবার রাজনৈতিক দলরা যাচ্ছে, লোকের ভিড়, অনেক সিচুয়েশন। তারপরে আপনার উপদেষ্টাদেরকে আটকা রাখা, ওই 2 জন উপদেষ্টা আটকে রাখা, সবকিছু, এই সবকিছু ম্যানেজমেন্টের দায়িত্ব কার? স্বরাষ্ট্র উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা, আমি কিন্তু শিক্ষা পক্ষে বলছি তা না, শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে কেন? তিনি এইচএসসি পরীক্ষা বন্ধ করতে, এটা তো রাত্রেবেলা বন্ধ হয়ে, এটার আলোচনা পরে হবে। একজন পরীক্ষা পিছাতে দেরি করছে বলে তাকে পদত্যাগ করতে হবে না? যেই লোক এই আন্দোলি সিচুয়েশনকে কন্ট্রোল করতে ব্যর্থ হলো, যার কারণে ওইখানে ছেলেদের মার খেলো, এবং পরবর্তীতে দেখা গেল যে সচিবালয় যে ঘটনাটা ঘটলো, ছেলেরা ঢুকে গেল এবং তারা গেট ভেঙে ঢুকে সেখানে পুলিশকে মারলো, সদস্যদেরকেও কিন্তু তারা যত রকম অপকর্ম করলো, এইটার দায়িত্ব ছিল কিনা? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে তখনই মনে হয়
যে ওই যে চুজ অ্যান্ড পিক, কোন ঘটনাকে চুজ করতে হবে, চুজ করে সেটাকে পিক করে জনগণের সামনে আনতে হবে। আনলে কি হচ্ছে, এখন আমি এর এত বিবরণ না দিয়ে এই জায়গাটি আনলে কি হবে, তাই চুজ করা হলো। হ্যাঁ, আপনার কাছে কি মনে হয় কোনটা চুজ করা হলো এই ঘটনা? এই ঘটনা মাইলস্টোনের ঘটনাকে ছাত্রদেরকে দেখেন যে 7টা দফা দিল, 7টা দফায় সব মেনে নিল না, তার মধ্যে দুটো একটা দফা দিতে যা ছাত্রদের রিলেটেড না। বিমান বাহিনীতে আধুনিকায়ন করা, বিমান বাহিনীকে নতুন নতুন, এটা কি ছাত্রদের বিষয়? এটা পাবলিকেরও বিষয় না। এইটা যখন আনা হয়, এই 7 দফা যখন, এটা আমি তো অবাক যে ছাত্রদের সব দফা আমি মানলাম, সব দফা ঠিক আছে, আমাদের কতজন ছাত্র মারা গেল, কতজন আহত হলো, তারপরে সচিবালয় কেন মারা হলো, চিকিৎসা ক্ষতিপূরণ, এভরিথিং আই ডু এগ্রি। বাট বিমান বাহিনীর এই জিনিসটা আপনাকে বলতে হবে, তখন মনে হয় যে এর পেছনে কারা আছে। এই জায়গাটি ধরে যদি আলোচনা করি, আপনি কি সন্দেহ করেন? এই সন্দেহটা যে করছি যে সচিবালয়ে ঢুকিয়ে দেওয়া হলো ছেলেদেরকে, ঢুকিয়ে দেওয়া হলো, কমপ্লিটলি ফেইলিয়ার টু পুলিশ। কারণ আপনি গোপালগঞ্জে এনসিপি প্রোটেক্ট করতে পারেন, এনসিপি প্রোটেক্ট করা উচিত, কারণ গোপালগঞ্জের ঘটনা বাংলাদেশের গণ অভ্যুত্থানের উপরে আঘাত, এটা আমরা অস্বীকার করি, কিন্তু সেটাকে তো আপনি এনসিপি কে প্রোটেক্ট করেছেন, সচিবালয়কে প্রোটেক্ট করার জন্য টাকা ব্যয় করলেন, রাষ্ট্রের নার্ভ যেটি, ওটা প্রোটেক্ট করলেন না কেন? তাহলে আপনি কোনো একটা উদ্দেশ্য বহন করছেন, মানে এইবার করলেন না, হ্যাঁ করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা দায়িত্ব কার? সচিবালয়ের প্রোটেক্ট করার দায়িত্বটা কার? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো তার মানে আপনি অভিযোগের আঙ্গুল ওনার দিকে, তাছাড়া আমি কার দিকে তুলবো? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব টু প্রোটেক্ট দ্য কি ইনস্টলমেন্ট, তাই না? যে কি ইনস্টলেশন গুলো আছে বাংলাদেশের, কেপিআই বলে, কি পয়েন্ট ইনস্টলেশন, সেইটা রক্ষা করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো উনি এনসিপির সদস্যরা সারা বাংলাদেশে পদযাত্রা করছে, বিভিন্ন জায়গায় মিটিং করছে, সেখানে পুলিশ, র্যাব, সেনাবাহিনী দিয়ে প্রোটেকশন দেওয়া হচ্ছে, সচিবালয়কে প্রোটেকশন দেওয়া হচ্ছে না। এটি দিয়ে কি, তার মানে কোন পক্ষের লাভ? লাভটা কার? এখন বাংলাদেশ যদি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হয়, নির্বাচিত সরকার না হয়, তাহলে কি হবে? বাংলাদেশ হবে একটা অস্থিতিশীল রাষ্ট্র। অস্থিতিশীল রাষ্ট্র হলে সেই রাষ্ট্রকে নিয়ে সবচেয়ে বেশি আনন্দিত বা পুলকিত হবে কি? পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং পরাজিত মাফিয়া। আপনি বলতে চাচ্ছেন যে সরকারের ভেতরে কেউ আছে, সরকারের ভেতর যে সরকার আছে, রাষ্ট্র বা পতিত সরকার, যখন একটা সরকারের একটা পক্ষ বলছে যে নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দিচ্ছে, নির্বাচন কমিশনকে বলছে, একবার মনে আছে নির্বাচন কমিশনকে বলার ফলে সরকারের ভেতর থেকে বলা হলো যে না, বলেনি। আপনার কি মনে আছে? নির্বাচন কমিশনকে বলছে যে আপনি নির্বাচনের প্রস্তুতি নিন, নির্বাচন কমিশন বলবো আমি যে কোনো সময় নির্বাচন করতে প্রস্তুত। 2 ঘন্টা পরে দেখি নির্বাচন, আপনার সরকার উপদেষ্টা পরিষদের প্রেস উইং থেকে বলা হলো ইউনিট সরকার এই কথা বলেনি। কিন্তু এরপরে তো আমরা রিসেন্ট দেখেছি প্রধান উপদেষ্টা নিজেই বলেছে, বলার পরেই তো এই সমস্ত ঘটনা। ওই যে সরকার, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে প্রফেসর ইউনূস যাতে ব্যর্থ হয়, একটি পক্ষ এটি চাচ্ছে? অবশ্যই। তো সেই পক্ষ কারা? কাদেরকে আপনার মনে হয় সেই পক্ষ? কারণ আপনিও তো একটু রাজনৈতিক, প্রথম পক্ষ হলো ইন্ডিয়া, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তার মানে কি সরকারের ভেতরে ইন্ডিয়ান কোন হেজিমনি বা এজেন্ট রয়েছে? অবশ্যই। সেকেন্ড হলো পরাজিত মাফিয়া, তারাও সরকারের মধ্যে আছে। আপনার কি করে সরকারের এই প্রশাসনে, ল এনফোর্সিং এজেন্সিতে টোটাল তো আপনার ওই মাফিয়া, পরাজিত মাফিয়ারা সব, ওই যে যাদের দোসর পুলিশ কর্মকর্তা, আপনার প্রশাসনের কর্মকর্তারা। আপনি দেখেন না গোপালগঞ্জে, এই জায়গায় গোপালগঞ্জে, আপনি গোপালগঞ্জে 3টায় জনসভা, আমি দেখলাম 3টায় জনসভা এই বৈষম্য সরি এই এনসিপির ছেলেরা তখন যেও পৌঁছায়নি, বেলা 11টার সময় দেখি পুলিশের গাড়িতে আগুন ধরা হয়। প্রথমে পুলিশের গাড়িতে আগুন ধরা দিয়ে এলো। তো ভাই, গত 17 বছর আমরা দেখছি না যে পুলিশের সামনে জনগণের যাওয়া, পুলিশ কতটা মারমুখী ছিল, কি অবস্থা ছিল। তো এইখানে কি পুলিশ পুরাতে দিল তাদের গাড়িটা? পুলিশের গাড়িটা পুরানোর পরে 12টার দিকে আমি দেখি যে টিওনো সাহেবের গাড়ি পুরা দিল। তা আমার প্রশ্ন যে ভাই, সিকিউরিটি যে শস্য দিয়ে ভূত তাড়াবেন,
শস্যেই যদি ভূত থাকে, আপনাদের গাড়ি জনগণকে সামলাবেন, আপনার নিজের গাড়িটাই পুরাই দিল টিওনোর, মানে ওই উপজেলার প্রধানই তো পালিয়ে গেলেন, ওসি দায়িত্ব পালন না করে চলে গেলেন। তাহলে এইগুলো সব হলো পরিকল্পিত। এখন যে প্রশ্নটি মোটা দাগে, যেটি আপনার আলোচনার রেশ ধরে যে প্রশ্নটি উদ্রেক হয়েছে, সেটি হচ্ছে যে প্রফেসর ইউনূস তিনি চাচ্ছেন ফেব্রুয়ারিতে নির্বাচন। রাজনৈতিক দলগুলো অনেকটাই, অধিকাংশ রাজনৈতিক দলই এই বিষয়ে একমত। কিন্তু আপনি যেটি বললেন যে ষড়যন্ত্র বা ভেতরে আরেকটি সরকার রয়েছে, তাহলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে? আপনার কি মনে হয় আমাদের যে ঐক্যমত কমিশন, তারা কি আসলে নির্বাচন চায় না কারো কোনো এজেন্ডা বহন করে? আমার এই একটা প্রশ্ন। ডক্টর ইউনূস যতই চান, উনি যে ঐক্যমত কমিশনকে যাদেরকে রেখেছেন, বিদেশি নাগরিক দেশি নাগরিক সমন্বয়ে যে কাজটা করছেন, তারা দেখি মানে আমরা রাজনৈতিক দলরা যতটা ঐক্যমত হই, ওরা ততটা ঐক্যমত হয় না, ওরা উপর থেকে চাপাই দিচ্ছে। যেমন গতকালকে দেখলাম তারা বলছে যে প্রধানমন্ত্রী দলের প্রধান হতে পারবেন না। এর জন্য আবার দেখি এনসিপি, জামাত, ইসলামিক দল, মানে এইটা কিন্তু মনে রাখতে হবে, এই সরকার কিন্তু এনসিপি পরিচালিত সরকার, এনসিপি লেড গভর্নমেন্ট, এটা মনে রাখতে হবে। এটা মনে রাখলে হিসাব করতে সুবিধা হবে যে এরা তিনজন আবার এটা চায় না, এদের সাথে আরো কিছু দল চায় না, অধিকাংশ দল বলে। আবার আমাদের যে 12 দলীয় জোট আছে, আমরা চাই। এখন কে কি চাইলো না চাইলো, এই বিষয়টা কিন্তু আগে একবার রিজলভ হয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কতদিন থাকবে, প্রধানমন্ত্রী সেটেল, আবার এটাকে তোলা হচ্ছে। তার মানে কি? তার মানে ওই যে এই জন্য বললাম যে এই যে ঐক্যমত কমিশন, তারা কি ঐক্য চায় না আমাদের মধ্যে নতুন নতুন গল্প তৈরি করে, ন্যারেটিভ তৈরি করে, আমাদের মধ্যে বাহাস চালু করে একটা বিরাট, মানে আমি তো দেখলাম যে বাংলাদেশের পরবর্তী ঐতিহাসিকগণের জন্য অনেক ভালো ভালো উপাদান রয়ে গেছে বাংলাদেশের ইতিহাস লেখার জন্য। এই 16-17 বছরে ঐক্যমত কমিশনের সাথে যত আলোচনা হয়েছে, সব আলোচনা যদি কেউ কম্পাইল করতে পারে, তো ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই বলবে যে বাংলাদেশে কত বড় একটা ফানি সার্কাস মানে চলছে, যে আমরা যারা রাজনীতি করব, আমাদের রাজনীতিক যারা করব, আমাদের মধ্যে যতই ঐক্যমত হোক, আমাদের যে আপনার রেফারি, যিনি আমাদের ঐক্যমত প্রতিষ্ঠা করবেন, তিনি অনৈক্যের প্রধান কারণ হয়ে যায়, নতুন নতুন ন্যারেটিভ তুলছে। আপনি দেখেন পলিটিক্স কি বলবার চেষ্টা করেছেন ঐক্যমত কমিশনের বৈঠকগুলোতে? আপনি দেখেন না, ঐক্যমত কমিশনের কাছে আমরা ওদের দেওয়া প্রস্তাবে 70 থেকে 80% সব আমরা ঐক্যমত হয়েছি। ডক্টর ইউনূসও বলছে যে আরো কিছু ঐক্য হওয়া যায় কিনা। তখন আমি বলেছিলাম যে ডক্টর ইউনূস আজকে বললো যে জুলাই সনদ বা জাতীয় সনদ যেটা হবে, সেখানে আপনার যেসব বিষয়ে ঐক্যমত হয়েছেন, আরো কিছু বিষয় ঐক্যমত হলে এটা সমৃদ্ধ হতো। আমি তখন মন্তব্য করেছি, আপনার এই টেলিভিশনে দেখবেন যে এইটা কিন্তু আর একটা সমস্যা, যে আরো কিছু ঐক্য হওয়া যায় কিনা। এমনি বাংলাদেশে পলিটিক্যালি ঐক্য হওয়ার সমস্যা। আর আরেকটা কথা আমি এখানে বলতে চাচ্ছি, পলিটিক্স এই জিনিসটা কিন্তু কাইন্ড অফ কালচার, এক ধরনের সংস্কৃতি, তাই না? আপনি কি আইন কানুন নিয়ম কে দিয়ে সংস্কৃতিকে আটকে রাখতে পারেন? পলিটিক্স হলো পিপুলসের জন্য, পিপুলসকে হাউ টু ম্যানেজ, এটা পলিটিক্যাল যারা পলিটিক্সটা করে তাদের সাথে এবং জনগণের সাথে একটা অলিখিত চুক্তি, অলিখিত নেক্সাস থাকে। সেইখানে আপনি যে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস দেবেন, যে ডুজ অ্যান্ড ডোন্টস দিবেন, যে এই নিয়মে চলতে হবে, এইটা তো আপনার মানে হাত পা বেঁধে সাঁতার কাটার মতো, এটা তো সম্ভব না। আমি তো মনে করি এই জন্যই বলছি যে একটা সার্কাস চলতেছে, যতই আমরা ঐক্যমত হই উনি আমাদের ঐক্য হতে দেবেন। তার মানে আমরা শেষ করব, শেষ প্রশ্ন সেটি হচ্ছে, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, এটি অনেকে চায় না, তারা সরকারের ভিতরে থেকেই। এরা ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, এরা চায় যে যেভাবে আমরা তালে গোলে ইউনূস সরকারের যত সম্মানহানি হোক না বাংলাদেশের রাজনীতি, তা যাই হোক, আমি তো ক্ষমতায় আছি, এই আমিটা কে, কাকে মেনশন করছেন? যারা বলছে যে আপনার আমাদের ঐক্য হতে দিচ্ছে না, ঐক্যমত কমিশন একটা কথা বলছে, তারপরে দেখেন যে
যারা প্রশাসনের কিছু লোকজন যারা ইন্ডিয়ান ব্রেন চাইল্ড, ল এনফোর্সিং এজেন্সির যারা ইন্ডিয়ান ব্রেন চাইল্ড, এবং আপনার অনেক রাজনৈতিক দল, কখনো এদের বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যেত না, এখন তারা হয়েছে মেইন স্টেক হোল্ডার বাংলাদেশের রাজনীতিতে। বিভিন্ন রকম বয়ান দিচ্ছে, আপনার এসি রুমে যায় প্রধান উপদেষ্টা, বেশ মানে জাতীয় শীর্ষ নেতাদের মতো সব দলের নেতা কর্মীরা, যাদের রাজনৈতিক ভাবে ম্যাচুরিটি ওরকমটা আছে কিনা বাংলাদেশের জনগণই ভালো জানে। তাদের রাজনৈতিক বয়সই হয়তো কয়েক বছরের মাত্র, একটা নাম লিখে দিছে যে আমি এই দলের প্রেসিডেন্ট, আমি এই দলের সেক্রেটারি। তিনিও যায় আলোচনা করছেন, বসছেন, বসে তিনি যদি দেখেন যে এই আলোচনাকে লিঙ্গারিং করতে পারলে আমি বেশি দিন ভালো থাকলাম, এই আলোচনার ফলে এই চক্রটি চাচ্ছে যে আনস্টেবল থাকুক সিচুয়েশন। এই চক্রটি তাদের যে বেনিফিট থেকে সবচেয়ে বড় জিনিস আপনাকে দেখতে হবে যে ভারতের আমাদের দেশে পরিবর্তনকে ভালোভাবে নেয়নি এবং পরাজিত মাফিয়ারা ভারতে পালিয়েছে। তাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে এবং তাদের ওই যে আমাদের তারেক রহমান একটা কথা বলছে যে মাথা পালিয়েছে, লেজ রয়ে গেছে, সেই লেজ এখানে রয়ে গেছে না, এখন এরা সবাই মিলে চাচ্ছে যে এই যদি বাংলাদেশের এই সরকারকে ফেল করা হয় তাহলে আরেকটা সরকার আসবে, সেটা আরো ফেল হবে, তাই না? এইভাবে করতে করতে দেখবেন হাসিনার আমলের যে সমস্ত অপকর্ম হয়েছিল এগুলো তো ঢাকা পড়ছে। এবং অনেক টেলিভিশনের বক্তৃতায় আমি দেখছি যে হাসিনার আমলের বক্তব্যকে স্ট্যান্ডার্ড ধরে বলা হচ্ছে যে তখন কি ছিল এখন কি ছিল, তুলনায় তার মানে ক্রমে ওইটাকে বৈধতা দেওয়া হচ্ছে না। আপনি এই যে চক্রটি, এই যে ইন্ডিয়ান ব্রেন চাইল্ড, পরাজিত মাফিয়া এবং এদের যে দোসররা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রয়েছে, এরাই তো আজকে এই সমস্ত বয়ান তুলছে, কোন ঘটনা চুজ করবে, কোন ঘটনা পিক করবে, আপনার কাকে কিভাবে আপনার ব্যালাইন করা হবে, তারপরে এই যে মাইলস্টোনের যে ঘটনাকে এটাকে মিসম্যানেজমেন্ট করাতে হবে, সরকারকে বেকায়দায় ফেলতে হবে কি নির্বাচন, আর একটা বক্তব্য নির্বাচন করার পরিবেশ নেই, এইটা তো তুলতে হবে। এইটা হলো মেইন বক্তব্য, যে দেখাতে হবে যে নির্বাচন করার পরিবেশ নেই। কিন্তু ওই সমস্ত ষড়যন্ত্রকারীর উদ্দেশ্যে আমার বক্তব্য যে বাংলাদেশে কখনো সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ডেট ঘোষণা করলে নির্বাচনের সময় পরিস্থিতি সুষ্ঠু হয়ে যায়। আপনি আগেই সুষ্ঠু করতে পারবেন না, তাহলে আপনি 73 সালে নির্বাচন করতে পারতেন না, আপনি 78 সালে নির্বাচন করতে পারতেন না, 79 সালে নির্বাচন করতে পারতেন না, 91 সালের গণ অভ্যুত্থানে 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছে, 1996 সালের পরপর 2টি নির্বাচন হয়েছে, প্রচন্ড আপনার আনরেস্টের মধ্যে 2টো নির্বাচন হয়েছে 96 সালে। আপনার 2001 সালে কি অবস্থা হয়েছিল দেশে, তারপর নির্বাচন হয়েছে না। 2007 সালে তো আরো বাজে অবস্থা ছিল, তখন তার নির্বাচন হয়েছে না। অতএব এই বয়ান যারা তোলেন যে নির্বাচনের পরিবেশ নেই, এই বয়ান জনগণ খাবে না। সুতরাং এই প্রশাসনের ভেতরে যে সমস্ত ভূত লুকিয়ে আছে, আওয়ামী ভূত এবং ইন্ডিয়ান ভূত লুকিয়ে আছে, এদেরকে সিঙ্গেল আউট করার প্রক্রিয়া চালাতে হবে। এবং নির্বাচন ফেব্রুয়ারিতে যদি আপনি বলেন, এটা আমি মনে করি কনস্পিরেটররা বেশি সুযোগ পাচ্ছে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে নির্বাচনটা করলে এই কনস্পিরেটররা সুযোগ পাবে না। একটি রাজনৈতিক সরকার হলে সে শক্ত সরকার হবে। বর্তমান ইউনিট সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হলো এটা দুর্বল সরকার। তিনি এই দুর্বল সরকার দেশ পরিচালনা করতে, আর এবং এদের কেউ দেশ পরিচালনায় দক্ষও না। এবং এদের আমি দেখলাম এরা ওই সরকারের ভিতর সরকার, এরা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে গেছে। অতএব এই সরকার দেশ পরিচালনা আর বেশি দিন করলে আমাদের দেশ ওই সেই পরাজিত শক্তির কাছে আমরা আবার হেরে যাব, আবার ক্লায়েন্ট স্টেটে পরিণত হব। এই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডিসেম্বরের আগেই নির্বাচনের ব্যবস্থা করা উচিত, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা করা উচিত। ধন্যবাদ আজিজুল ভাই। হেলাল আপনাকে। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি আসলে ষড়যন্ত্র থেমে যায়নি। 5 আগস্ট হয়তো পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে, তার সাঙ্গপাঙ্গরা এখনো রয়ে গেছে এবং তাদের প্রচুর যে কালো টাকা, সেই টাকার একটি বড় অংশ কিন্তু বাংলাদেশেও বিভিন্ন হাতে রয়ে গেছে। সেটি যেন এই বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, গণতন্ত্রের স্বার্থের বিরুদ্ধে ব্যবহৃত হতে না পারে এবং ষড়যন্ত্রকারীরা যাতে ঐক্যবদ্ধ হয়ে আবারও
আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের সজাগ দৃষ্টি দেওয়া অনেক বেশি জরুরি বলে আমরা মনে করি এবং আমরা প্রত্যাশা রাখতে চাই সব পক্ষের সম্মিলিত আন্তরিকতা এবং প্রচেষ্টায় বাংলাদেশ আবারও গণতন্ত্র এবং সুশাসনের পথে ফিরবে। সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।